ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার, উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক। আজকে আমি এসেছি তোমাদের কাছে যে বিষয়টা নিয়ে হাজির হয়ে, সেটা সমাস। এবং অবশ্যই আজকে তোমাদের হাতের মুঠোয় এসে যাবে কর্মধারয় সমাস। যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো 2025-এর জন্য, বা যারা উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, মাইনর, মেজর, চাকরির পরীক্ষার্থী সবার জন্য সমাজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমার এই ক্লাসটা শিখলে এবং পরপর আমাদের যে সমাজের ধারাবাহিক ক্লাসগুলি আছে কমপ্লিটলি শিখলে তোমাদের সমাজ সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। যারা আমার চ্যানেলের সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলবে না, যাতে তোমাদের সমস্ত আপডেট পরীক্ষা সংক্রান্ত এবং পড়াশুনোর সব কিছু সবার আগে পৌঁছে যায়। চলো দেরি না করে দেখিয়ে দিই আজকে তোমাদের কর্মধারয় সমাস। প্রথমে দেখো, আজকে আসছি বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ সমাস, কর্মধারয় সমাস। ক্লাস 8 এবং ক্লাস 10 তোমাদের দ্বিতীয় পর্যায় ভিত্তিক মূল্যায়ন এই 2024-এর সামার ভ্যাকেশন বা গ্রীষ্মের ছুটি খুললেই পরীক্ষা হবে। তোমরা কিন্তু প্রস্তুত হয়ে রাখো। আর মাধ্যমিক পরীক্ষার্থী এবং চাকরি পরীক্ষার্থীরা আছোই, ভালো করে সমাস শেখো। তাহলে আজকে দেখাচ্ছি তোমাদের কর্মধারয় সমাস কাকে বলে। এই কাকে বলে এটা শিখতে হলে তোমাদের তিনটে বিষয় শিখতে হবে: একটা গঠন, একটা পদের গুরুত্ব, আর ভাঙা নিয়ম এবং বড় জোর উদাহরণ। এই চারটা বিষয় জানলেই তোমরা নিজেরাই কিন্তু সংজ্ঞা তৈরি করতে পারবে। সমাজ কিন্তু পুঁথিগত বিদ্যা দিয়ে হয় না, সংজ্ঞা বা ডেফিনেশন তৈরি করো নিজেই। যেমন ধরো, প্রথমে গঠন বলছি, কি করে বুঝবো এটা কর্মধারয় সমাস? নাউন অ্যাডজেক্টিভ থাকলে সেখানে কর্মধারয় সমাস হবে, অর্থাৎ বিশেষ্য এবং বিশেষণ। বিশেষণ জাত যে সমাস তাকেই আমরা বলি কর্মধারয় সমাস। তাই বলেছি বিশেষ্য বিশেষণ জাত যে সমাস, তাই হলো কর্মধারয় সমাস। তারপরে নাম্বার 2, পদের গুরুত্ব। এই সমাসে আছে পরপদের গুরুত্ব। যদিও দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয় এই তিনটে সমাসই পরপদের গুরুত্ব। পদের গুরুত্ব নিয়ে সমাস শেখা যায় না, তবু সমাসের জন্য পদের গুরুত্ব আমাদের আলোচনায় আসতেই হবে। নাম্বার 3, ভাঙার নিয়ম, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেমন করে ভাঙবে? সাধারণ কর্মধারয় ভাঙতে গিয়ে মাঝে যে অব্যয় বসাতে হয়। আর উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো, যেমন নীল আকাশ, নীল যে আকাশ, এই যে মাঝে যে এনেছি এটি কিন্তু ভাঙার নিয়ম। অর্থাৎ মাঝে আমাদের ভাঙার নিয়ম, উভয় পদের মাঝে কি বসবে? যে। তাহলে ভাঙার নিয়ম উভয় পদের মাঝে দেখো যে বসেছে। নীল আকাশ, বুঝতেই পারছো, নীল বিশেষণ, আকাশ বিশেষ্য, তাহলে বিশেষ্য বিশেষণজাত সমাস হয়েছে। এবং মাঝে যে বসেছে এবং অবশ্যই গুরুত্ব আছে পরপদে, কারণ নীল আকাশ এর কোনো গুরুত্ব নেই। আমাকে লাল দাও, নীল দাও, অ্যাবস্ট্রাক্ট তুমি দিতে পারবে কি? পারবে না। কিন্তু আকাশ দেখাতে পারবো, ওই দেখো আকাশ। তাহলে আকাশের গুরুত্ব আছে, মানে পরপদে গুরুত্ব আছে। এই সমাসের পূর্বপদে গুরুত্ব নেই, এই সমাসের পূর্বপদে গুরুত্ব নেই, গুরুত্ব আছে পরপদে। এবং এটা দেখতে পাচ্ছ যে বিশেষণ বিশেষ্য, তাহলে বিশেষ্য বিশেষণ জাত যে সমাস, নাউন অ্যাডজেক্টিভ দিয়ে পদ তৈরি যে সমাস, তা কিন্তু কর্মধারয় সমাস হবেই। তার কর্ম চিনতে হলে দেখবে নাউন অ্যাডজেক্টিভ আগে জানতে হবে। নামবাচক শব্দ যা হয় তা নাউন, আর যা সমালোচনা হয় দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা যে কোনো, তাই হয় বিশেষণ বা অ্যাডজেক্টিভ। তার নীল, এটা তোমার কেমন আকাশ নীল, সমালোচনা, তাই নীলটা হলো বিশেষণ আর আকাশটা বিশেষ্য। তাহলে বিশেষণ বিশেষ্য আছে, বিশেষ্য বিশেষণ থাকলে সেখানে কিন্তু কর্মধারয় সমাস হবে। তবে কিনা প্রথমেই আমি আসছি শ্রেণী বিভাগের ক্ষেত্রে। ফার্স্ট, সাধারণ কর্মধারয় সমাস, যেখানে এই যে দিয়ে ভাঙতে হয়, কিন্তু এই চারটা প্রকার আছে। 1 নম্বর দেখো, দুটোই নাউন হতে পারে, দুটোই অ্যাডজেক্টিভ হতে পারে, কিংবা নাউন অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডজেক্টিভ নাউন, 4 প্রকার হয়। বাংলাতে বলছি বিশেষ্য বিশেষ্য, বিশেষণ বিশেষণ, বিশেষ্য বিশেষণ, বিশেষণ বিশেষ্য, এই 4 প্রকার তোমার হয় সাধারণ কর্মধারয়। তাহলে প্রথম ভাগটা হয়ে গেল সাধারণ কর্মধারয়, যা বিশেষ্য বিশেষ্য, বিশেষণ বিশেষণ, বিশেষ্য বিশেষণ আর বিশেষণ বিশেষ্য। অর্থাৎ দুটোই নাউন, দুটোই অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নাউন, এই 4 প্রকারে তোমার হবে সাধারণ কর্মধারয়ও। নাম্বার 2, উপবিত কর্মধারয় সমাস কাকে বলে?
দেখো উপমিত কর্মদ্বারা কাকে বলে? এই উপমিত তোমার ধরো উপমান কর্মদ্বারা, রূপক কর্মদ্বারা, এই চারটা সমাজ শিখতে, এই তিনটে সমাজ শিখতে হলে তোমাদের কিন্তু একটা অন্য বিষয় শিখতে হবে, তাহলেই তোমার জটটা খুলে যাবে। তা সেখানে চলে এসো, তোমাদের কোন জটটা শিখবো? সেটা হচ্ছে উপমা অলংকার। এই যে উপমা অলংকারটি আছে এটি তোমাকে শিখতে হবে। এটি হলো কাব্যের অলংকার। নারী তার সৌন্দর্য বৃদ্ধির জন্য অলংকার বা গহনা পরে, কাব্যদেহ সৌন্দর্য বৃদ্ধির জন্য যা পরে কাব্যের ক্ষেত্রে এটা অলংকার। কাব্যম গ্রাহ্যম অলংকারাৎ, কাব্য তখনই গ্রাহ্য হয় যখন অলংকার থাকে। নারী সৌন্দর্যম অলংকারাৎ, নারীও সৌন্দর্য বৃদ্ধির জন্য যেমন অলংকার পরে। তাহলে অনেক অলংকার আছে, উপমা, রূপক, উৎপ্রেক্ষা, শব্দালঙ্কার, অর্থালঙ্কার, তোমরা ডিগ্রি কোর্সে পড়বে। আমরা একটি অলংকার এই সমাজ শেখার জন্য শিখব, সেই অলংকারটির নাম হচ্ছে উপমা। যদি তোমরা শিখে যাও তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে উপমা হচ্ছে একটি বাংলা সাহিত্যের অলংকার। মাঝে মাঝে আমরা বলি উপমা মানে কি? তুলনা। কিন্তু যে কোনো তুলনা হবে না, এই তুলনা হতে হবে বিজাতীয়, এক জাতীয় কিন্তু হওয়া চলবে না। মানুষের সঙ্গে মানুষের তুলনা হবে না, মানুষের সঙ্গে বাদরের তুলনা হবে, প্যাঁচার তুলনা হবে, কিন্তু এক জাতীয় হবে না। যে তোমাকে অমুক নায়িকা লাগছে কি অমুক নায়ক লাগছে হবে না, কিন্তু তোমার নাকটা প্যাঁচার মতো হবে, কারণ তুমি আর প্যাঁচা ভিন্ন জাতীয়। কি তোমার মুখটি বাঁদরের মতো হবে, তুমি আর মানুষ ভিন্ন জাতীয়। তাই ভালোই বলি খারাপ বলি ভিন্ন জাতীয় হতে হবে, এক জাতীয় তুলনা হওয়া চলবে না। যাই হোক, আমরা উপমা মানে বুঝলাম তুলনা, দুটি বিজাতীয় বস্তুর মধ্যে তুলনা, অর্থাৎ তুলনাটা হতে হবে যেন বিজাতীয় হয়, এক জাতীয় হওয়া চলবে না। এটা অর্থ বা মানে। উপমা শব্দের অর্থ হচ্ছে, সংজ্ঞাটা কি হচ্ছে? দুটি বিজাতীয় বস্তুর তুলনা। এবার উপমার অঙ্গ, এর কটা অংশ ভাগ আছে? চারটা। উপমার অঙ্গ আছে চারটা। নাম্বার 1-এ দেখো উপমেয়, নাম্বার 2 হচ্ছে উপমান, নাম্বার 3-এ সাধারণ ধর্ম, নাম্বার 4-এ তুলনাবাচক শব্দ। এই চারটা তোমরা খুব ভালো করে শেখো। আমরা তুলনা করি বিজাতীয় বস্তুর সাথে, কিন্তু যাকে তুলনা করি বা যাকে চোখে দেখি প্রকৃত বস্তুটাকে বলি আমরা উপমেয়। তাই যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয়। যার সাথে তুলনা করা হয় অর্থাৎ কল্পনা ভাবনার বস্তু, যা চোখের সামনে নেই, যার সঙ্গে তুলনা করছি সেটা উপমা। যাকে তুলনা করি সে উপমেয়, যার সাথে করি সে উপমান। যাকে চোখে দেখছি উপমেয়, যাকে ভাবছি মনে তা উপমান। এই হলো উপমেয় আর উপমানের মধ্যে পার্থক্য। তোমরা কি বুঝতে পারছো? নিশ্চয় পারছো। খুব সহজ আমি উদাহরণ দিয়ে বলছি। দুধের মতো সাদা ফটফটে মেয়ে, কাকে দেখছি? মেয়েটাকে, তাই না? তাহলে মেয়েটা হবে এখানে উপমেয়। কার সঙ্গে তুলনা করছি? দুধ, তাই দুধটা হচ্ছে উপমান। তার দুটো বিষয় শিখলে এবারে আসছি আমরা সাধারণ ধর্ম। কাকে বলছি? যে ধর্ম বা যে গুণ উপমেয় উপমান উভয় স্থানে বিদ্যমান, অর্থাৎ যে গুণটা উপমেয়কেও বলা যাবে আবার উপমানকেও বলা যাবে, তাই হলো সাধারণ ধর্ম। এই যে বললাম দুধের মতো সাদা ফটফটে মেয়ে, কাকে দেখছি? মেয়েটাকে, মেয়েটা উপমেয়। কার সঙ্গে তুলনা করছি? না সেটা হচ্ছে না দুধ, তাই দুধটা কল্পনা বলে দুধটা উপমান। কিন্তু সাদা, সাদা ফটফটে এই মেয়েটাও সাদা, দুধটাও সাদা। সাদা একটা এমন গুণ উপমেয়কেও বলা যাবে উপমানকেও বলা যাবে। তাই যে গুণ উপমেয় ও উপমান উভয়কে বলা যায় তাকে বলা হয় সাধারণ ধর্ম। আর সাদৃশ্যবাচক বা তুলনাবাচক শব্দ কি? যে শব্দগুলো উপমেয় ও উপমানের মধ্যে সংযোগ ঘটায়, অব্যয়বাচক শব্দ, মত, সম, হেন, সদৃশ, যৎ, বৎ। তাই যে শব্দগুলো উপমেয় ও উপমানের মধ্যে সংযোগ ঘটায়, যেমন মত, সম, হেন, সদৃশ, যৎ, বৎ, বেশিরভাগ মতই থাকে। এবারে একটা উদাহরণ নিয়ে আলোচনা করা যাক, বা একটা কেন দুটো উদাহরণ দেবো। উদাহরণ 1, রক্তের মতো লাল জবা। এখানে কাকে দেখছি আমি? জবাকে দেখছি। জবা হচ্ছে এখানে উপমেয়। যাকে দেখছি সেই জবা হচ্ছে উপমেয়। কার সঙ্গে তুলনা করছি? মত মানে তুলনা, রক্তের মতো। তাই জবা হচ্ছে উপমেয়, আর রক্তের সঙ্গে তুলনা করছি মানে রক্ত হচ্ছে উপমান, আর মত হচ্ছে তুলনাবাচক শব্দ। তাই আর লালটা হচ্ছে এমন একটা গুণ, লালটা সাধারণ ধর্ম, জবাও লাল আর রক্তও লাল। যে গুণ উপমেয় উপমান উভয়কে বলা যাবে তা হলো সাধারণ ধর্ম। রক্তের মতো লাল জবা, তাহলে জবা এখানে উপমেয় কেন? জবাকেই আমি দেখছি, জবাকেই তুলনা করছি। রক্ত হলো উপমান কেন? না
জবাকে রক্তের সঙ্গে তুলনা করা হয়েছে, রক্তের মতো, মতো বললে হবে উপমান। লাল হচ্ছে সাধারণ ধর্ম, এই লাল গুণটা জবা এবং রক্ত দুটোই লাল, যে গুণ বা যে ধর্ম উপমেয় ও উপমান উভয়কে বলা যায়, তাই কিন্তু হবে সাধারণ ধর্ম। তাই লাল হচ্ছে জবা, লাল হচ্ছে তোমার রক্ত, তাই লাল হচ্ছে সাধারণ ধর্ম। আর কতগুলো অব্যয় যারা সংযোগ ঘটায়, মত টত ইত্যাদি, সেগুলো তুলনাবাচক শব্দ। তাই এখানে মতটা হচ্ছে তুলনাবাচক শব্দ। তার উপমার 4টা অঙ্গই পরপর রয়েছে, দেখো, উপমেয়, উপমান, সাধারণ ধর্ম এবং তুলনাবাচক শব্দ। এই 4টি উপমার অঙ্গ তোমাকে শিখতে হবে, তবে তুমি সমাসের মধ্যে ঢুকতে পারবে। যদি ওই জটটা তুমি কাটাতে না পারো, তুমি জীবনে সমাস শিখতে পারবে না, অন্তত পক্ষে কর্মধারায় সমাস। আশা করি তোমরা উপমেয়, উপমান, সাধারণ ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দ বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, তোমাদের যে কোনো ডাউট ক্লিয়ার হবে। তার জন্য আমাদের একটা চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল, যেখানে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর ছড়ে দাও, 24 ঘন্টায় আমি তোমাদের সঙ্গে আছি। টাইম নয়, বিনামূল্যে তোমাদের জন্য উন্নতির জন্য আছে t.me/বাগিশ এডুকেশন, বাগিশ এবং বাগিশ বি বড় হবে, এডুকেশন ই বড় হবে। এছাড়াও আমাদের বিভিন্ন পেড কোর্স আছে, সেখানেও অনলাইনে আমাদের কোচিং দেওয়া হয়, সেখানেও তোমরা অন্তর্ভুক্ত হতে পারো। যদি হও সেক্ষেত্রেও জানাবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9434160271, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানেও তোমরা অন্তর্ভুক্ত হয়ে ক্লাস করতে পারো ডিটেলসে। তাই যাই হোক, আমাদের নিয়মিতভাবে এই ক্লাস আসছে। যে কোনো কমপ্লেন তোমরা কিন্তু অবশ্যই করতে পারো। তোমাদের যে টেলিগ্রাম চ্যানেল এবং আমার হোয়াটসঅ্যাপ বলে দিলাম, এটা কিন্তু শুধুমাত্র পেড কোর্সের জন্য এবং অনলাইনে এই কোর্সটা। বাকি তোমরা কোনোভাবেই পার্সোনাল মেসেজ কিন্তু এটাই করবে না, শুধু তোমরা পার্সোনাল যাবে। এই যে টেলিগ্রাম চ্যানেল ছাড়া আর কোথাও আমি পার্সোনাল মেসেজ ধরি না। এইখানে ঢুকো তোমরা t.me/বাগিশ এডুকেশন, বিনামূল্যে তোমাদের যে কোনো আমি সাহায্য করতে পারি। আর এটা অনলি ফর অনলাইন কোর্স বা পেড কোর্স। এখানে যারা নির্দিষ্টভাবে আসো বা ক্লাস করছো তারা অনেকে জানো, বাকিদের জন্য ভালো করে শেখো, তোমাদের সবার জন্য কিন্তু আছে এই প্ল্যাটফর্মটা বিনামূল্যে, তোমরা সবাই উন্নতি করো, সেই জন্য পরপর শেখাচ্ছি। তো এই বিষয়গুলো হয়ে গেল। তো তোমাদের কাছে যারা একদমই শিখতে পারছো না 1 by 1, তাদেরকেও আমরা হাতে ধরে শেখাই। অনলাইনে প্রচুর ছেলেমেয়ে সফল হয়েছে, তোমরাও হবে। তো আজকে আমরা এটুকু বললাম তোমাদের কাছে, যেটা সাধারণ কর্মধারয় সমাসের দুটো ভাগ বললাম। এবং আজকে আসছে তোমাদের উপমান কর্মধারয়, উপমিত। তার 2 নম্বর ভাগ উপমিত কাকে বলছি রাখো। 1 নম্বরটা শিখিয়েছি। উপমিত কোনটা? উপমেয়, উপমান, উপমা 4টা অঙ্গ কি কি রাখো? উপমেয়, উপমান, সাধারণ ধর্ম, সাদৃশ্যবাচক শব্দ, এই তুলনাবাচক শব্দ। এই 4টার মধ্যে 3টে থাকবে, একটা থাকবে না। যে কর্মধারয় সমাসে প্রথমে উপমেয় আছে, তারপরে উপমান আছে, তারপরে 3 নম্বরে তুলনাবাচক শব্দ আছে, কিন্তু সাধারণ ধর্ম থাকবে না। কোন 3টে থাকবে? উপমেয়, উপমান এবং তুলনাবাচক শব্দ, এই 3টে থাকবে। উপমার কটা অঙ্গ বলেছি? 4টা। তাই উপমেয়, উপমান, তুলনাবাচক শব্দ থাকবে, কিন্তু থাকবে না সাধারণ ধর্ম, সেটি তোমার হবে উপমিত কর্মধারায়ও। যেমন চন্দ্রমুখী, এটা শব্দ চন্দ্রমুখী মানে কি? মুখটা চাঁদের মতো। তাহলে আমাকে বলতে হবে মুখ চাঁদের মতো, তাই মুখ চন্দ্রের মতো। প্রথমে উপমেয়, তারপরে উপমান, তারপরে তুলনাবাচক শব্দ। তুমি যদি বলো চাঁদের মতো মুখ, হবে না, কারণ আগে মুখ বলতে হবে। প্রথমে উপমেয়, নাম্বার 2 উপমান। তাহলে চাঁদের, চন্দ্রমুখী, চাঁদের মতো মুখ, উত্তর ভুল, ব্যাসবাক্য ভুল হচ্ছে। মুখ চন্দ্রের মতো, প্রথমে উপমেয়, কাকে তুলনা করছি? মুখকে। কার সঙ্গে? চাঁদের সঙ্গে। নাম্বার 1 উপমেয়, কাকে তুলনা করছি? নাম্বার 2 উপমান, কার সঙ্গে? চাঁদের সঙ্গে। আর নাম্বার 3 তুলনাবাচক শব্দ মতো, কি নেই? সাধারণ ধর্ম নেই। তা যে কর্মধারয় সমাসে প্রথমে উপমেয়, তারপরে উপমান, শেষে তুলনাবাচক শব্দ থাকে এবং সাধারণ ধর্ম থাকে না, তাকে বলা হয় তুলনাবাচক শব্দ। তো এগুলো, এই সমস্ত প্রশ্নগুলো আমরা পিডিএফ আকারে দিয়ে দিই, কিন্তু পিডিএফ প্রশ্ন উত্তর লিখে শিখতে পারবে না। তোমরা চাইলে প্রশ্ন উত্তর দেবো নিশ্চয়ই, কিন্তু আগে এগুলো টেলিগ্রাম চ্যানেল নোটস তোমাদের দেওয়া হয়, বিনামূল্যে প্রোভাইড করা হয়, কিন্তু আগে তোমরা ভালো করে শেখো। আশা করি বুঝতে পেরেছো যে উপমিত কর্মধারয় কাকে বলে। নিজের সংজ্ঞা তৈরি করো। যে কর্মধারয় সমাসে প্রথমে উপমেয়, তারপর উপমান, শেষে তুলনাবাচক শব্দ থাকে, কিন্তু থাকবে না সাধারণ ধর্ম, তাকে বলা হচ্ছে উপমিত কর্মধারয়। চন্দ্রমুখী, মুখ চন্দ্রের মতো, বোঝা গেল প্রত্যেকটা। যে মুখ হচ্ছে উপমেয়, চাঁদ উপমান, মতো তুলনাবাচক, নেই সাধারণ ধর্ম। হয়ে গেল তোমাদের
উপমিত। এবার আছে উপমান কর্মধারয়। উপমান কাকে বলে? যে কর্মধারয় সমাসে 1 নম্বরে থাকবে উপমান, 2 নম্বরে তুলনাবাচক, শেষে সাধন ধর্ম থাকবে, কিন্তু উপমেয়ই থাকবে না। কাকে তুলনা করছে সেই থাকবে না, বাকি উপমার 4টা অঙ্গই থাকছে। কিন্তু সেই 3টা অঙ্গই থাকছে, 4টা অঙ্গের মধ্যে 3টা অঙ্গ থাকবে, একটা করে অ্যাবসেন্ট। দেখতেই পাচ্ছ যে উপমিতের ক্ষেত্রে উপমার 4টা অঙ্গের মধ্যে 3টা অঙ্গ আছে, উপমেয়, উপমান, তুলনাবাচক, নেই একটা অঙ্গ, তার নাম সাধন ধর্ম। এটি পরীক্ষায় প্রশ্ন আসে। আবার দেখো উপমান কর্মধারয় সমাসে প্রথমে উপমেয়, তুলনাবাচক, সাধন ধর্ম, কিন্তু কোনটি নেই? উপমেয়। এটি পরীক্ষা আসে, কোনটি থাকে না। তাই প্রশ্ন হয় উপমিত কর্মধারয় কোন অঙ্গটি উপমা থাকে না? উত্তর কি হবে? সাধন ধর্ম। তাহলে উপমান কর্মধারয় সমাসে কোন অঙ্গ থাকে না? উপমেয়। ঠিক আছে, এটা বুঝতে হবে। যেমন ধরো কাজল কালো, তো কাজল কালো, কাজলের মতো কালো বলি, তাহলে কাজলের মতো কালো, তাহলে কাজলের মতো মানে মতো হলে উপমান। তুমি বলবে কাকে তুলনা করছি? আরে কাজলের মতো কালো। তুমি প্রশ্ন করবে কি কি কাজলের মতো কি? আমি বলবো তোমার চুলটা। তাহলে তোমার চুলটাকে দেখছি, এটা উজ্জ নেই, তাই এটা হলো উপমেয়। অর্থাৎ যেটা উজ্জ থাকে সেটা কিন্তু এখানে উপমেয়, এখানে উজ্জ আছে, উপমেয় কিন্তু নেই। বলো আরে বরফের মতো সাদা, তা কি না ওই দেয়ালটা, যাকে দেখি সে কিন্তু হয় উপমেয়। তাহলে এখানে উপমেয়ই থাকে না। তাহলে কাজল কালো বললে কি বলবো? যে কাজলের মতো কালো, কাজলেরটা হচ্ছে উপমান, মতোটা হলো তুলনাবাচক শব্দ, আর কালোটা হচ্ছে সাধারণ ধর্ম, নেই কিন্তু উপমেয়। যাকে তুলনা করছে সেই নেই। কাজলের মতো কালো, হয়তো চুলটাই নেই, তুষার শুভ্র, তুষারের মতো সাদা, কি না ওই দেয়ালটা, দেয়ালটা নেই, তাহলে যাকে তুলনা করছে সে থাকবে না। তাই বলা হয় উপমান কর্মসমাসে কি থাকে না? বলে উপমেয়, যাকে তুলনা করা হয়। আশা করি উপমিত ও উপমান দুটো বুঝতে পেরেছ। আর শেষে আসছি রূপক কর্মধারয় সমাস। কাকে বলছে রূপক মানে কি? রূপক মানে হলো অভেদ। রূপক মানে কি বললাম? অভেদ। তাহলে উপমেয় ও উপমানের মধ্যে যদি অভেদ কল্পিত হয়, অভেদ মানে কি? পার্থক্য না থাকা। উপমেয় ও উপমান দুটো মিলেমিশে যদি একটাই বস্তু হয়ে যায়, তখন সেটাকে বলা হয় অভেদ, যার পার্থক্য নেই। এই অভেদ তত্ত্বের জন্য আমরা উভয় পদের মাঝে রূপ ব্যবহার করি। দেখো এই যে বললাম যে তাই বলছে উপমেয় ও উপমার মধ্যে অভেদ কল্পিত হয় যে কর্মধারয় সমাসে, তাকে বলে রূপক কর্মধারয়। আর এই অভেদ বোঝাতে রূপ শব্দটি ব্যবহৃত হয়। যেমন মানব জমিন, মানব রূপ জমিন, তার মাঝে রূপ শব্দটি ব্যবহৃত হয়েছে অভেদ তত্ত্বের জন্য। কিন্তু ভেবে দেখো, মানব জমিন এটাকে একটা শব্দ মনে হলো, মানুষ আর জমি কিন্তু এক নয়। রামপ্রসাদী গানে আছে, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। তাহলে এরকম মানুষের মতো জমি পড়ে রইল, এখানে চাষ করলে সোনা ফলতো। তাহলে মানুষের দেহে কি চাষ হয়? আসলে মানুষ পরিশ্রম করলে যেমন সৃষ্টি হয়, এই যে আমি তো পড়াচ্ছি সৃষ্টি হচ্ছে, জমিও কিন্তু চাষ করলে ফসল ফলবে, ওরও জমি কিছুই হবে না। তাই মানুষের সঙ্গে জমি তুলনা করা সঠিক। তাই যে মানব জমি একটাই মনে হচ্ছে, দুটো বস্তু অভেদ তত্ত্ব হয়েছে। তাই আঁখি পাখি একটা সহজ বিষয়, তোমরা ভাববে যে এই অভেদ বোঝাবার জন্য বেশিরভাগ ক্ষেত্রে হাইফেন থাকে। মানব হাইফেন জমি, তাহলে মানব রূপ জমিন, আঁখি হাইফেন পাখি, আঁখি রূপ পাখি, ভব হাইফেন নদী, ভব নদী, ভবরূপ নদী, হাইফেন তুলে রূপ শব্দ প্রয়োগ করো, ব্র্যাকেটে লিখে দাও রূপক কর্মধারয় সমাস। আশা করি বুঝতে পেরেছ। আর সর্বশেষ আসছি মধ্য পদলোপী কর্মধারয় সমাস। মধ্য পদলোপী মানে মাঝের পদ লুপ্ত হওয়া। মধ্য পদলোপী মানে কি? মাঝের পদ লুপ্ত হওয়া। যে কর্মধারয় সমাসে মাঝের পদ লুপ্ত হয় তাকে বলা হয় মধ্য পদলোপী কর্মধারয় সমাস। যেমন ধরো বলছি যে তোমার সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, তাহলে মাঝে কি লোপ পেয়েছে? না এখানে চিহ্নিত লোপ পেয়েছে। তাহলে উভয় পদের মাঝে একটি পদ লোপ পাচ্ছে, তাই এটা মধ্য পদলোপী কর্মধারয়। এবং বুঝতে পারছো সিংহ, এগুলো নাউন অ্যাডজেক্টিভ দিয়ে আছে। এরকম তোমাদের অনেক বিষয় আছে। পলান্ন, পল মিশ্রিত অন্ন, আগে এক সময় মাংস আর পোলাও মিশিয়ে একটা রান্না হতো, বিরিয়ানির মতো, খুব রিচ, ওটা আমাদের পেটে হজম হয়নি। পলান্ন থেকে এসেছে পোলাও। আর দেখবে পোলাও মানে মাংসটা পাশে আছে, পোলাও মাছ করলে কিন্তু আমাদের গায়ে লাগে। পোলাও মেনুতে মাংস থাকবে, তাই না? আবার ওই খাবারটাই দেবতার মন্দিরে বলা হয় রাজভোগ। ঠিক আছে, তাহলে দেবতার মন্দিরে গিয়ে ঠাকুরমশাইকে যদি বলো ঠাকুরমশাই একটু পোলাও দিন তো, বিয়ে বাড়িতে বলো কিন্তু পোলাও,
ঠাকুর খিচে এক চড় দেবে, কারণ পল মানে মাংস, আমার ঠাকুর মাংস খায়, খিচে এক চড় খাবে। তাই মন্দিরে গিয়ে কখনো বলবে না ঠাকুর মশাই একটু পোলাও দিন, যদি উনি অর্থ বোঝেন তাহলে পল মেশানো ভাত, ঠাকুর পল মাংস খায় না, নিরামিষ। তাই যে পোলাও নিরামিষ হয় মন্দিরে, আর সেই পোলাও বিয়ে বাড়িতে মাংস দিয়ে খাওয়া হয়, কিন্তু আগে ছিল মাংস মেশানো ভাত। তাই পলান্ন পল মিশ্রিত অন্ন, মিশ্রিত লোপ পাচ্ছে, দই ভাত, দই মাখা ভাত, এরকম প্রচুর শব্দ দেখবে মাঝের পদ লুপ্ত হচ্ছে। তাই এগুলো তোমাদের কাছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তাহলে আজ আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। আরেকবার বলে দিচ্ছি টোটাল বিষয়টা তোমাদের কাছে, যে কর্মধারয় সমাস কাকে বলে, বিশেষ্য বিশেষণ জাত যে সমাস তাকে বলে কর্মধারয় সমাস। আর এর গঠন কি হবে না, নাউন অ্যাডজেক্টিভ। পদে গুরুত্ব কি, যে সমাসে বিশেষ্য বিশেষণ জাত, যে সমাসে পরপদে গুরুত্ব আছে এবং উভয় পদের মাঝে যে অব্যয় থাকে তাকে বলা হয় কর্মধারয় সমাস। তোমরা এই তিনটে যোগ করলেই তোমাদের তৈরি হয়ে যাবে সংজ্ঞা বা ডেফিনেশন। তাই এটাই নিখুঁত সায়েন্টিফিক সংজ্ঞা। তোমরা বলবে যে কর্মধারয় সমাসে বিশেষ্য বিশেষণ জাত হয় এবং